ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো। সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতেই সুদের হার বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যবসা প্রতি সম্প্রসারণে বড় বাধা অভিযোগ উদ্যোক্তাদের। দৃশ্যমান পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। পদ্মার বুকে থামছে না বালু খেকোদের দৌরাত্ম্য। নদীতে বাড়ছে ভাঙন, দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এখনই ব্যবস্থা না নিলে বড় ক্ষতিতে পড়বে প্রাণ প্রকৃতি। বরিশাল সিটি কর্পোরেশনের অনিয়ম দুর্নীতির সন্ধান। 18 কর্মকর্তা কর্মচারীকে তলব করল দুদক। শেখ হাসিনার ঘনিষ্ঠজন সহ 4 জনের তথ্য চেয়ে চিঠি। এবং ক্ষুধা পিপাসাকে গণহত্যার অস্ত্র বানিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় গাজায় 115 ফিলিস্তিনির মৃত্যু। জ্বালানি সংকটে বন্ধ বহু হাসপাতাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণ পর শুরু হবে। দ্বিতীয় পর্যায়ের 16তম দিনের বৈঠক আজ। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, ষোলোতম দিনের মতো সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের। এটি দ্বিতীয় দফার 16তম দিন। এর আগে প্রথম দফায় 45টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 2 দফা মিলিয়ে 61তম সংলাপ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখেছি ধারাবাহিকভাবে প্রতিদিন কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছে। দীর্ঘ সময় ধরে আসলে ঐক্যমত্য কমিশনের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। একেবারে শেষ পর্যায়ে গতকালকে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আশা প্রকাশ করেছেন এই মাসের মধ্যেই তারা জুলাই সনদ সেটি বাস্তবায়ন করতে পারবেন, যার ফলে কিন্তু আসলে এখনকার যে সময়গুলোতে সেগুলো আসলে যেসব বিষয় এখন পর্যন্ত ঐক্যমত্য তৈরি হয়নি বা যেসব বিষয়ের মূল অংশ বাকি আছে বা কিছু অংশ বাকি আছে সেসব বিষয় নিয়ে মূলত এখন আলোচনা হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে গতকালকেও আলোচনা হচ্ছে। বেশ কয়েকদিন আলোচনার পরও কিন্তু সেটি সমাধানে আসতে পারেনি। আগামীকালকের জন্য কিন্তু সেটি রাখা হয়েছে। একইভাবে এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন কিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসেবে থাকতে পারবেন কিনা, দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন কিনা, সেরকম বিষয়েও কিন্তু একটি মৌলিক জায়গায় রাজনৈতিক দলগুলো এক হলেও কিন্তু চূড়ান্ত সমাধান আসেনি। এমন বিভিন্ন বিষয় যেই জায়গাগুলোতে আসলে কিছু বাকি আছে সেসব নিয়েই কিন্তু আসলে মূলত শেষ পর্যায়ে আলোচনাগুলো হচ্ছে। 10:30টায় আনুষ্ঠানিকভাবে সময় রয়েছে এটি মূলত আলোচনা শুরু হওয়ার। প্রথমে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কথা বলেন গণমাধ্যম সহ অন্যান্য রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা থাকেন তাদের উদ্দেশ্যের। পরে 11টার মধ্যে মূলত সংলাপটি শুরু হয়। প্রতিদিন 11টা থেকে 5টা বা তার পর পর্যন্ত কিন্তু এই সংলাপটি চলছে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, জামায়াতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ এনসিপির প্রতিনিধি দল সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন। এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু আশা প্রকাশ করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ সেটি বাস্তবায়ন হবে, তারা একটা ঐক্যমত্যে আসতে পারবেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে রাজনৈতিক দলগুলো একমত হলেও মিশ্র প্রতিক্রিয়া আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের বড় অংশই এ সিদ্ধান্তের বিরোধী। 8ম সংশোধনী মামলার রায়ের প্রসঙ্গ টেনে তারা বলেছেন, একক দেশে একাধিক হাইকোর্ট থাকতে পারে না। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন হবে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে এ সিদ্ধান্ত। তবে আইনজীবীদের আরেক অংশ মনে করে এতে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বিচার কাজ, কমবে মামলা জট। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। প্রতিবাদের কারণ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে রাজনৈতিক দলগুলোর সম্মতি, যা মনে করিয়ে দেয় সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে নেয়া একটি সিদ্ধান্তের কথা। সে সময় অন্যান্য দলের সঙ্গে পরামর্শ না করে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসাতে সংবিধানে আনা হয় ৮ম সংশোধনী। বিক্ষোভ আন্দোলনে যার ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত এটি গড়ায় আইনি লড়াইয়ে।
যাতে সামিল ছিলেন বর্তমান প্রধান বিচারপতির পিতা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদও। রায়ে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এর ৩ যুগ পর আবারও ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বসানোর প্রস্তাবে ক্ষুব্ধ ঢাকার আইনজীবীদের বড় একটি অংশ। এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে গ্রহণটি ৮ম সংশোধনী মামলা রায়ের সঙ্গে সাংঘর্ষিক। যে বিষয়টি বিদ্যমান সংবিধানে আছে সেটি হচ্ছে সার্কিট বেঞ্চের কথা, কিন্তু আপনি যদি স্থায়ীভাবে যদি বিভিন্ন জায়গায় যদি আপনি হাইকোর্টের আসন বসান তাহলে কিন্তু ওই একইভাবে প্রকারান্তরে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যেটি করেছিলেন সেটাই কিন্তু হতে যাচ্ছে, এবং সেটি হলে কিন্তু আদালতের চ্যালেঞ্জ হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না। যদি সব পলিটিক্যাল দল এটা রাজি হয়ে থাকে, ইটস ভেরি গুড। পার্মানেন্ট বেঞ্চেস হতে পারে, এখানে যদি কোনো ধরনের আইনি বাধা বা অন্য কিছু থাকে এইটাকে ঠিক করে নেওয়া যাবে। হাইকোর্টের বিকেন্দ্রীকরণে যুক্তি দেখানো হচ্ছে, এতে কমবে মামলা জট। তবে পাল্টা যুক্তি হিসেবে আসছে বিকল্প মতামত। যারা বাইরের থেকে আসে ওদের পক্ষে এত টাকা খরচ করা, এই যে ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই জিনিসগুলি, এইগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হাইকোর্ট বেঞ্চেস শুড গো আউট। সবচেয়ে বড় লিটিগেন্ট হচ্ছে সরকার। সরকার যদি লিটিগেশন কমায় দেয় তাহলে মামলা মোকদ্দমা জট থাকবে না। আপনাকে সুশাসন সুনিশ্চিত করতে হবে, মিথ্যা মামলা বন্ধ করতে হবে, তাহলে বাংলাদেশের 90% মামলার কোনো কারণ উদ্ভব ঘটবে না। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, গোষ্ঠী স্বার্থ নয়, জনগণের কথা বিবেচনা করেই হাইকোর্ট বিকেন্দ্রীকরণের প্রস্তাব। আমরা মনে করি যে এটা বৃহত্তর জাতীয় স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে। আমরা বিশ্বাস করি যে ওটা ৮ম সংশোধনের মামলার যে রায় তার সাথে সাংঘর্ষিক হবে না। কমিশন বলছে, বিকেন্দ্রীকরণের প্রস্তাব বাস্তবায়নে নেওয়া হবে বিচার বিভাগের মতামত। আলাপ আলোচনা করে এগুলো বাস্তবায়ন করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে ১৪৪ ধারা শিথিল হলেও কাটেনি গ্রেফতার আতঙ্ক। এই মুহূর্তে শহরের চৌরঙ্গি এলাকায় আছেন সহকর্মী জয়ন্ত শিরালী। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জয়ন্ত, শঙ্কা কাটিয়ে প্রায় 5 দিন পর আজ গোপালগঞ্জ শহরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। সকাল থেকেই আমরা দেখেছি এক এক করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমরা এই মুহূর্তে আছি শহরের চৌরঙ্গি এলাকায়। আমরা একটু দেখাতে চাই যে গত 4 দিন ধরে যে অবস্থা ছিল, একেবারে শহরের কোনো দোকানপাটি খোলা ছিল না, তো আজ সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক। বেশিরভাগ দোকানপাটি সকাল থেকে খুলেছে এবং দেখেছি যে সাধারণ মানুষও কিন্তু শহরে এসেছে তাদের দৈনন্দিন কাজে, এবং যারা সাধারণ মানুষ জীবিকার তাগিদে তারাও এসেছেন। এছাড়াও স্কুল কলেজে আমি দেখেছি যে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু বেড়েছে। গতকাল খোলা থাকলেও গতকাল কিন্তু আমরা দেখেছি যে ছাত্রছাত্রীরা খুব একটা আসেনি, অভিভাবকদের মধ্যেও একটা শঙ্কা ছিল, সেই শঙ্কার মধ্যে আসলে তারা ঘর থেকে বেরোয়নি। আর একটু তথ্য যদি আমি জানিয়ে রাখি যে 16 জুলাই এনসিপির কর্মসূচি এবং সেই কর্মসূচিকে ঘিরে যে সহিংসতা ঘটেছিল সেই সহিংসতায় কিন্তু 8টি মামলা হয়েছে। এই 8টি মামলায় মোট আসামি করা হয়েছে ৮৪০৮ জনকে। এছাড়া গতকাল পর্যন্ত আমরা যে গ্রেপ্তারের যে তথ্য সেটি হচ্ছে ৩২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো তারপরে আমরা বলবো যে যতই স্বাভাবিক হোক, আমরা যে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে গ্রেপ্তারের যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি এই গোপালগঞ্জের মানুষ। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে। খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতেই দীর্ঘদিন ধরে সুদের হার বাড়িয়ে রেখেছে ব্যাংকগুলো, যা বাধা হয়ে আছে ব্যবসা সম্প্রসারণের পথে। এমন অভিযোগ ব্যবসায়ীদের। বিভিন্নভাবে হিডেন চার্জ গ্রাহকের ঘাড়ে চাপিয়ে দেয়াকে জালিয়াতি হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে খেলাপি ঋণ আদায়ে দরকার চলমান সংস্কারের দৃশ্যমান অগ্রগতি। সাইফুল ইসলামের রিপোর্ট। ব্যাংক ঋণে সুদ হার নির্ধারণে ৬-৯ সীমা তুলে দিয়ে ২০২৩ সালে জুলাই থেকে কার্যকর করা হয়েছে 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা ট্রেজারি পদ্ধতি। এতে দীর্ঘদিন ঋণের বিপরীতে ১৫% পর্যন্ত সুদ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল মার্চে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়। 3 মাসে বেড়েছে 74,570 কোটি টাকা। 61 ব্যাংকের মোট খেলাপি ঋণের মধ্যে মাত্র 10 ব্যাংকে হয়েছে 3,28 কোটি টাকা। এই লাগামহীন খেলাপির জের টানতেই গ্রাহকের উপর উচ্চ সুদ হার চাপিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশ ব্যাংকের তখন অডিট হয় নাই, ওই ব্যাংকের কর্মকর্তারা ছিল না, তাদের অডিট ডিপার্টমেন্ট ছিল না। এদের দায় কেন আপনি গ্রাহকের উপর চাপাচ্ছেন? নন পারফর্মিং লোনের দায়গুলো আপনি সুদ হার বাড়িয়ে দিয়ে ভালো গ্রাহকের উপরে চাপাচ্ছেন, এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। বাংলাদেশ ব্যাংক বলছে কয়েকটি ব্যাংক হিডেন চার্জের নামে ব্যবসায়ীদের উপর উচ্চ সুদ হার চাপাচ্ছে, যা জালিয়াতির শামিল। এ অবস্থায় গ্রাহকের প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু হিডেন চার্জ আরোপ করে, যেগুলো অসময় ডিসক্লোজ থাকে না, এগুলো কিন্তু আবার এটা অযাচিতভাবে ব্যবসায়ীদের উপর এটা পড়ে। আর সুদ হার তো ডেসক্রাইব করা আছে, অতএব ইচ্ছা করলে আমি একজন খেলাপি হয়েছে তার সুদ তো আমি আরেকজনের কাছ থেকে আদায় করতে, এটা একটা এটা যদি করেও থাকে এটা একটা জালিয়াতি বলব। খেলাপি ঋণ বাড়তে থাকাতেই সংকোচনমুখী মুদ্রানীতি থেকে বের হতে পারছে না ব্যাংক খাত, এমন যুক্তি তুলে ধরে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে দরকার খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের অগ্রগতি। যারা নতুন করে লোন নিতে চাচ্ছেন তাদের উপরে অতিরিক্ত সুদের যে বোঝা, এটার কারণটা হচ্ছে কিন্তু প্রথমত যে মনিটারি পলিসিটা নেওয়া হয়েছে, যেহেতু খেলাপি ঋণের সংখ্যা মাত্র অনেক বেশি, এটাও কিন্তু ওই সুদের হারটাকে হয়তো বেশ লম্বা সময়ের জন্য বাংলাদেশ হয়তো খানিকটা উপরের দিকে রাখবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে খেলাপি ঋণের বোঝা টানা শীর্ষ 10 ব্যাংকের তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক এবং বেসরকারি 6টি ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে আজ খাগড়াছড়ি যাচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই মুহূর্তে নগরীর হোটেল সৈকতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা কিছুক্ষণ পর চট্টগ্রামে যে হোটেল সৈকত রয়েছে সেখান থেকে শুরু হবে। মূলত তৃণমূল মানুষের জন আকাঙ্ক্ষা জানতে, তাদের মতামত জানতে, দল সম্পর্কে তাদের ধারণা জানতে এনসিপির পক্ষ থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর এই যে হোটেল সৈকত থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গাড়িবহর নিয়ে। সেখানে বেশ কয়েকটি যারা শাপলা চত্বর সহ বেশ কয়েকটি জায়গায় সেখানে তারা পথসভা করবেন, সমাবেশ করবেন। পরবর্তীতে সেখান থেকে বিকালে সেই খাগড়াছড়ি থেকে ফেনী এবং যে নোয়াখালী রয়েছে সে এবং নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সেই প্রতিনিধি দল। সেখানে কিন্তু নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম, আক্তার হোসেন সবাই রয়েছে এবং চট্টগ্রামে যারা রয়েছে নেতাকর্মীরাও কিন্তু রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন ধরে কিন্তু কক্সবাজার, পার্বত্য জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, গতকাল রাঙ্গামাটিও কিন্তু তারা পদযাত্রা করেছেন। আজকে আরেকটি পার্বত্য জেলা খাগড়াছড়িতে তারা যাবেন এবং সেখানে তারা সমাবেশ করেন। তাদের যেই বক্তব্য, তাদের যে সেটি হচ্ছে মূলত এই যে নতুন দল সম্পর্কে মানুষের জনাকাঙ্ক্ষা জানা, মানুষের তারা কি বলছেন সেই বিষয়টি জানার জন্য মূলত এই জুলাই পদযাত্রা শুরু করেছেন। তারা বলছে এটি নতুন বাংলাদেশ গড়তে, নতুন দেশ গড়তে তাদের এই জুলাই পদযাত্রা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। বালুখেকুদের দৌরাত্ম্য বেড়ে চলছে পদ্মার বুকে। নদীর 2 কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। শুধু দুর্বল বেড়িবাঁধি নয়, নদী ভাঙনের অন্যতম কারণও এই অপরিকল্পিত বালু উত্তোলন। পদ্মাপাড়ের মানুষেরা বলছেন, এখনই বালু লুট করা বন্ধ করা না গেলে একদিকে যেমন সহায় সম্বল হারাবে হাজারো মানুষ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত নদী পাড়ের প্রাণ প্রকৃতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। এক কুল ভাঙা অন্য কুল গড়া, এই তো নদীর ধর্ম। কিন্তু যখন এই স্বাভাবিক নিয়মের পেছনে যুক্ত হয় কিছু মানুষের অর্থলোভ, তখন কোনো না কোনো জনপদে সৃষ্টি হয় ক্ষোভ, বেদনা। এর জলযন্ত্র সাক্ষী পদ্মার মাঝিরকান্দির পাইনপাড়া চর। শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়ার মাঝখানে অবস্থিত এই চরে একসময় ছিল লাখো মানুষের বসত বাড়ি। সবই এখন স্মৃতি।
গত কয়েক বছর পদ্মার প্রবল ভাঙনে 2000 পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি ও ফসলি জমি। এখন তারা মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। বিলীনের পর আমরা এই আশ্রয় নিয়েছি। আমরা ওখানে 200 বাড়ি করে আমরা আসি। আমরা কিস্তি উড়িয়া বাড়িঘর ভেঙে কোনো উড়েছি, কিস্তি শোধ নাকি আমরা কই যেমন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রাকৃতিক ভাঙনের পাশাপাশি বড় কারণ ছিল অবৈধ বালু উত্তোলন। বহু বছর ধরে সরকারি ছত্রছায়ায় একাধিক চক্র চরের বালু উত্তোলন করে নিয়েছে তাদের সর্বস্ব। নানা দেন দরবার সালিশ করে মেলেনি সমাধান। বেশ কিছু ডেজারের মাটি কাটতে আমাদের ভাঙ্গিয়া আমরা ওটার প্রতিহত করতে গেছিলাম, আমাকে পুরো হামলা আসলো। অভিযোগ, স্থানীয় চেয়ারম্যানের ছত্রছায়ায় বালু খেকোরা দিনের পর দিন দেদারসে বালু কেটে বিক্রি করে আসছে। শুকনো মৌসুমে বালু কাটলেও এর ফল ভুগতে হচ্ছে ভরা বর্ষায়। নদীর গতিপথ পাল্টে তৈরি হয়েছে নতুন ভাঙনের হুমকি। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা ভাঙনে পদ্মা সেতুর পূর্ব পাশের প্রায় 500 মিটার বাঁধ চলে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়েছেন আরও বেশ কিছু পরিবার। আতঙ্কে আছেন শতাধিক পরিবার। বালিকালে কত টাকা, এই টাকার সহ্য করতে নাই। গভীর রাতে এলাকার যারা প্রতাপশালী লোক এরা মাটি বেচার কারণ এটাই মূল কারণ। তবে এসব অভিযোগ শুনতে চান না স্থানীয় চেয়ারম্যান। তিনি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন। ড্রেজিং করে যে বালু উত্তোলন করে এই বালুতে এই নদী এই যে নদীর ভাঙার এটার কিছুই না, এখানে কোনো অবৈধভাবে বালু হয় না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সাময়িক রক্ষা ব্যবস্থা নেওয়া হলেও অপরিকল্পিত নদী শাসন ও বালু উত্তোলন নদীর আগ্রাসন বাড়িয়ে তুলছে। অভিযানে গিয়ে বালু খেকোদের হামলার শিকারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে যে ওখানে ম্যাজিস্ট্রেট মাটি কাটা যে দস্যুদেরকে নিরস্ত করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। পদ্মার ভয়াল ভাঙন ঠেকাতে প্রয়োজন অবৈধ বালু উত্তোলনের কঠোর নিয়ন্ত্রণ আর ভিটেমাটি হারানো মানুষের জন্য বাস্তব ভিত্তিক পুনর্বাসন। না হলে সময়ের সঙ্গে ধ্বংস হবে আরো জনপদ, ভিটেহারা হবে আরো হাজারো পরিবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, শরীয়তপুর। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। সময় সংবাদে আরও থাকছে, অনূর্ধ্ব 20 নারী সাফের অঘোষিত ফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ড্র করলে চ্যাম্পিয়ন আফ্রিদারা। লাল সবুজের স্বপ্ন চুরি করতে প্রস্তুত হিমালয় কন্যারা। বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন দফতরে অনিয়ম দুর্নীতি ঠেকাতে নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখার। এরই মধ্যে বিভিন্ন দফতরের 18 কর্মকর্তা কর্মচারীকে তলব করেছে দুদক। তথ্য উপাত্ত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মেয়র খোকন শেরনিয়াবাত, আবুল হাসনাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লার। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন ভবন নির্মাণে প্ল্যান পাশে ভোগান্তি আর লেনদেনের অভিযোগ পুরানো। ট্রেড লাইসেন্স কিংবা স্টল বরাদ্দে ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতিতে নিয়োগের অভিযোগও বিস্তর। প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখায় অভিযোগের মাত্রা প্রকট, যা তদন্তে এবার মাঠে নেমেছে দুদক। দুদকের এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন শেরনিয়াবাত ও সাবেক মেয়র সাদিক আবদুল্লার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ওঠা অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। চাওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লারও নানা তথ্য উপাত্ত। দুদকের চিঠিতে 2022 সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরিতে 13 লাখ টাকা ব্যয়ের তথ্য, সাবেক মেয়র খোকন শেরনিয়াবাতের ফেসবুক পেজ বুস্টিংয়ে 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা ও মনিটর সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের জন্য প্রায় 50 লাখ টাকা ব্যয়ের কাগজপত্র চাওয়া হয়েছে। তলব করা হয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ অন্তত 10 কর্মকর্তাকে। তালিকায় আরও রয়েছেন 7 জন কর্মচারী, যাদের কারো কারো কাছে চাওয়া হয়েছে স্থাবর সম্পদের হিসাব। তাদের কোনো ইন ডিটেইল ফার্দার কোনো তথ্য প্রয়োজন হয়, আমরা সেই দিকে আসলে সর্বোচ্চ সহযোগিতা করব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি তার নির্দেশনা পালন করিনি। তার প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে সে আমাকে চাকরিচ্যুত করেন। তথ্য সরবরাহ করে দুদককে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন নগর ভবনের প্রধান নির্বাহী। আর টিআইবির দাবি স্বচ্ছতা আসুক বরিশাল সিটি কর্পোরেশনে। আগের যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি, যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদককে দিয়ে দিই। অপকর্ম, দুর্নীতি যারা করে থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদকের বরিশাল জেলা কার্যালয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশে পাসপোর্টধারী
যাত্রী যাতায়াত কমেছে 10,59,657 জন। এতে বছর ব্যবধানে রাজস্ব আদায় কমেছে 90 কোটি টাকা। ভিসা জটিলতাই বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে রয়েছে বিস্তর যাত্রী ভোগান্তির অভিযোগ। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। বেনাপোল বন্দর থেকে ভারতের অন্যতম বাণিজ্যিক শহর ও পর্যটন কেন্দ্র কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেশিরভাগ পাসপোর্টধারী শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ করতে বেনাপোল সীমান্ত ব্যবহার করে থাকে। তথ্য বলছে 2024-25 অর্থবছরে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতে যাতায়াত করেছেন 11,90,821 জন। এর মধ্যে ভারত গেছেন 6,06,410 জন, আর ভারত থেকে ফিরেছেন 5,84,411 জন। 2023-24 অর্থবছরে যেখানে রাজস্ব আদায় হয়েছে প্রায় 200 কোটি টাকা, সেখানে গেল অর্থবছরে তা নেমেছে 110 কোটিতে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার যে যাত্রী সংখ্যা সেটি আগের চেয়ে অনেকটা কম। 5 আগস্টের পর এখনও স্বাভাবিক হয়নি ভারতের ভিসা পাওয়া প্রক্রিয়া। এতেই কমেছে যাত্রী যাতায়াত। সেই সঙ্গে রয়েছে ইমিগ্রেশন, কাস্টম ও বন্দরের অব্যবস্থাপনার অভিযোগ। মেডিকেল ভিসা বর্তমান দেয়ই না বললে চলে, তারপরে যদিও দেয় অনেক সময় সিঙ্গেল দেয়। আগের চেয়ে এখনকার ভিসা ব্যবস্থা অনেক জটিল হয়ে গেছে। আগে দিতে হতো আমাদের ভ্রমণ ট্যাক্স 500 টাকা, কিন্তু সেখান থেকে বেড়েছে আরো 1050। শুধু যাত্রী যাতায়াত নয়, গেল অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে কমেছে ভারত বাংলাদেশ বাণিজ্যের পরিমাণও। সময় সংবাদ, বেনাপোল। দেখছেন সময় সংবাদ। অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা চলছেই। গেল 24 ঘন্টায় দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 115 জন। আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ, ক্ষুধা, পিপাসা আর অবরোধকে গণহত্যার অস্ত্র বানিয়েছে ইসরায়েল। তারা বলছে যুক্তরাষ্ট্রের মদত এবং ইউরোপের নীরবতায় চলা এই মানবিক বিপর্যয় যুদ্ধপরাধের শামিল। এদিকে মিশর সীমান্তে 3 মাসের খাদ্য মজুদ থাকলেও গত মার্চ থেকে গাজায় ঢুকতে দেওয়া হয়নি কোনো ত্রাণ। এমন পরিস্থিতিতে উপত্যকায় চলমান সংকট আরও ভয়াবহ রূপ নিতে চলেছে বলে সতর্ক করছেন গাজার চিকিৎসকরা। সময় সংবাদ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে শক্তিশালী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। হিমালয় কন্যাদের বিপক্ষে ড্র করলে শিরোপা উঠবে লাল সবুজের হাতে। মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচে পা ফসকালেই ট্রফি হাতছাড়া হতে পারে স্বাগতিকদের। এই ম্যাচ জিততে মরিয়া নেপালও। বসুন্ধরা কিংস অ্যারেনায় রোমাঞ্চকর এই ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশ দলের সামনে। টানা 5 জয়ে রীতিমতো উঠছে লাল সবুজ বাহিনী। এবার শুধু একটা ম্যাচের অপেক্ষা, তারপরই শিরোপা উল্লাসে মেতে উঠবে বাংলাদেশ দল। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এক দ্বৈরথ বাংলাদেশ বনাম নেপাল। মূল সাফ কিংবা বয়সভিত্তিক সাফ, যে কোনো টুর্নামেন্টে এই দ্বৈরথ উত্তাপ ছড়ায় মাঠে। এবার আরও একটা শিরোপার লড়াইয়ে এই দু দলের মুখোমুখি অবস্থান, যেখানে বাংলাদেশের সামনে আছে একটা সমীকরণ। শক্তিশালী নেপালের বিপক্ষে জিততেই হবে লাল সবুজকে, যদিও ড্র করলেই সুযোগ থাকছে শিরোপা উঁচিয়ে ধরার। আর এ ম্যাচে বাংলাদেশ হেরে গেলে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে নেপাল, আর ট্রফি জিতে নেবে হিমালয় কন্যারা। সাফের ব্যস্ত সূচির কারণে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। তবে হোটেলে রিকভারি সেকশনে জিম, সুইমিং আর স্ট্রেচিং করে প্রস্তুতি সেরে নিয়েছে বাটলার বাহিনী। সঙ্গে ভিডিও অ্যানালাইসিস ও টিম মিটিংয়ের মাধ্যমে নিজেদের পরিকল্পনাও সেরে নিয়েছে লাল সবুজ বাহিনী। তবে নেপালকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার সুযোগ হাতছাড়া করতে চাইবে না বাটলারের দল। গুরুতর কোনো ইনজুরি না থাকায় স্বস্তিতেই আছে লাল সবুজ বাহিনী। অভিজ্ঞ আফিদা, স্বপ্না, উমেহলাদের সঙ্গে আছেন তরুণ তৃষ্ণা, মুনকি, পূজা, শান্তিমার্ডিরা। এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন আসর জুড়ে দারুণ পারফর্ম করা সাগরিকা। সবাই দলের সুস্থ আছে। ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব। এর আগে আবহাওয়ার কারণে বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে ম্যাচ আয়োজন করা হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে কিংসের মূল গ্রাউন্ডে। তাজিন খন্দকার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলোর সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা।
খেলাপি ঋণ আদায়ের ব্যর্থতা ঢাকতেই সুদের হার বাড়িয়েছে ব্যাংকগুলো। ব্যবসা সম্প্রসারণে বড় বাধা অভিযোগ উদ্যোক্তাদের। দৃশ্যমান পদক্ষেপের তাগিদ অর্থনীতিবিদদের। এবং পদ্মার বুকে থামছে না বালু খেকোদের দৌরাত্ম্য। নদীতে বাড়ছে ভাঙন, দুই কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। এখনই ব্যবস্থা না নিলে বড় ক্ষতিতে পড়বে প্রাণ প্রকৃতি। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।